রবিবার বর্ণিল আয়োজনে মহান মে দিবস পালন হলেও শ্রমিকের মলিন মুখ, শোষণের মাপকাঠিতে চলে কর্মঘণ্টা, ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা দাবি। খুলনায় একের পর এক পাটকল বন্ধে বেকার প্রায় 25,000 শ্রমিক। সংসারের চাকা সচলে অনেকে বদলেছেন পেশা, হারানো গৌরব ফেরানোর উদ্যোগ বিজেএমসির। বিএডিসির বীজেই ভেজাল, মিলেছে বিভিন্ন জাতের মিশ্রণ, ফলন বিপর্যয়ে দিশেহারা মেহেরপুরের গম চাষিরা। কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও বদলায়নি মাঠের চিত্র। এবং 5 বছরেও শেষ হয়নি ভৈরব সেতুর নির্মাণ কাজ। ভোগান্তিতে নদীর দুই পাড়ের বাসিন্দারা। নানা অজুহাত ঠিকাদারের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আছি। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি শবনম নিবিড়। শুরুতেই বিএনপির শ্রমিক সমাবেশের খবর। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে ঢল নেমেছে মানুষের। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাখো মানুষের জমায়েত ঘটেছে। এখানে আসলে শ্রমিকদেরই শুধু যে সমাবেশ, সে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ শ্রমিক দলের নেতারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং শ্রমিকরাও বিভিন্ন রাজনীতি করেন না, তারাও কিন্তু আজকে দেখেছে এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং লাখো মানুষের আসলে ঢল নেমেছে এই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তারা তাদের অধিকার আদায়ে, তাদের দাবি আদায়ে তারা এখানে আজকে এসেছেন, তারা অবস্থান নিয়েছেন। এখান থেকে কিছু বার্তা নেবেন, অর্থাৎ বিএনপি নেতারা যারা বক্তব্য রাখবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসাবে আজকের এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তার বক্তব্য রাখবেন এবং একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু বক্তব্য রাখবেন। আর সে কারণে আজকের এই সমাবেশ হচ্ছে মে দিবসের সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ব্যানার, ফেস্টুন এবং জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ লাল ক্যাপ পরা শ্রমিকের যে একটা সিম্বলিক যে রং, সেটি তারা মাথায় এবং গায়ে, টি শার্ট গায়ে লাগিয়ে তারা আজকে এসেছেন এই সমাবেশে এবং তারা উৎফুল্ল। প্রচণ্ড গরম কিন্তু পড়েছে এবং কিছুক্ষণ আগে এখানে একটু ভারী বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি উপেক্ষা করে, গরম উপেক্ষা করে আজকের এই সমাবেশে তারা অবস্থান করছেন। মূলত ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা নিশ্চিত করা, ন্যূনতম যে কর্মঘণ্টা সেটি নিশ্চিত করতেই মূলত আজকের এইসব অধিকার নিশ্চিত করতে মূলত আজকে তারা এই সমাবেশে অবস্থান নিয়েছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সহযোগী সংগঠন নেতারা কিন্তু এসেছেন, মহানগরের নেতারাও কিন্তু আজকে এসেছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি বিএনপির যারা বিভিন্ন পর্যায়ে নেতা যারা রয়েছেন তারা কিন্তু আজকে এই অবস্থান করছেন এই সমাবেশে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম সহ আমানুল্লাহ আমান এবং শহীদুদ্দিন চৌধুরী যুগ্ম মহাসচিব সবাই কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা উপস্থিত হবেন, যারা অতিথি হিসেবে আসবেন আজকে। এবং কিছুক্ষণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বক্তব্য রাখবেন ভার্চুয়ালি যুক্ত হয়ে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে গতকালকে তারা কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছিল বিএনপির পক্ষ থেকে, সেখান থেকে জানানো হয়েছিল যে আজকের সমাবেশে লাখো মানুষের ঢল নামবে এবং আমরা কিন্তু তাই দেখছি। এখানে মূলত প্রক্রিয়া পুল থেকে নাইট অ্যাঙ্গেল মোড়, দুই পাশের রাস্তায় লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। তারা আজকের এই সমাবেশে যুক্ত হয়েছেন, তাদের অধিকার, তাদের যে পাওনা, তাদের যে বক্তব্য, তাদের যে দাবি সেটি নিশ্চিত করবেন তারা বলছেন। একই সঙ্গে বলছেন যে যারা সরকারে আগামীতে আসবেন তারা যেন তাদের অধিকার নিশ্চিতে কাজ করেন। বিশেষ করে বিএনপির এই সমাবেশে থেকে তারা বলছেন যেহেতু বিএনপি একটি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এবং তারা যদি ক্ষমতায় আসে তারা যেন তাদের অধিকার, শ্রমিকদের অধিকার রক্ষায় যেন কাজ করেন। যে বিষয়টি আসলে তারা বলছিলেন যে বিগত সরকারের সময় বা বিগত যেসব সরকার বাংলা স্বাধীন হওয়ার পর সরকার এসছে তারা যে শ্রমিকদের অধিকার রক্ষায় কতটুকু কাজ করেছেন সেই বিষয়গুলি তুলে ধরছেন এবং সামনের সরকারগুলি, সামনে আগামী সরকার যেন তাদেরকে
তাদের অধিকার নিশ্চিতে তারা যেন কাজ করেন সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। তো কিছুক্ষণের মধ্যেই বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত হবেন এই মঞ্চে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তার প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি রাখবেন। সেই অপেক্ষায় কিন্তু এখানকার যারা শ্রমিক যারা রয়েছেন, যারা নেতাকর্মী রয়েছেন বিএনপি, তারা কিন্তু এখানে অপেক্ষা রয়েছেন। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টনে। নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিভাগেও পালিত হচ্ছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। একটি মাত্র দিন নয়, বছরের প্রতিটি দিন মেহনতি মানুষের অবদান মূল্যায়নের দাবি জানান শ্রমিকরা। শ্রমিক মালিক এক হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার সবার। রঙিন ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে মুখর রাজপথ। তাদের এ স্লোগান ন্যায্য অধিকার আদায়ের। বছরের একটি মাত্র দিন নয়, প্রতিটি দিন প্রতিষ্ঠা হোক শ্রমিকের যথাযোগ্য মর্যাদা। মহান মে দিবস উপলক্ষে সকালে খুলনা বিভাগের জেলা শহরগুলো থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নির্মাণ, মোটর পরিবহন, হোটেল, রেস্তোরাঁ ও পোশাক খাতের শ্রমিক সহ নানা পেশার শ্রমিকরা আলাদা ব্যানারে অংশ নেন। হয় আলোচনা সভা, তুলে ধরেন ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ নানা দাবি। লোক যাইয়ে তাদেরকে জ্বালানি না করতে পারে, তাদের বেতন পরিশ্রমটা চায় তারা। যে সমস্ত শিল্প কলকারখানা বন্ধ হয়েছে সেগুলো দ্রুত চালু হোক। শ্রমজীবী মানুষের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই মালিক শ্রমিক সৌহার্দ্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠবে একটি ন্যায্য ও উন্নত বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। একসময়ের কর্মব্যস্ত শিল্পনগরীতে এখন শুনশান নীরবতা। খুলনায় একের পর এক পাটকল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। তবে সংসারের চাকা সচল রাখতে তাদের অনেকেই এখন দিনমজুর কিংবা রিকশা চালক। বিজেএমসি বলছে বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান বাড়াতে কাজ চলছে। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। ৪৫ বছর বয়সী আবুল হাওলাদারের যৌবনের ১৬টি বছর কেটেছে খালিশপুর জুট মিলে। একসময় পরিবার নিয়ে সুখে থাকলেও এখন দিনমজুরির কাজ করে কোনো মতে চলছে সংসার। সপ্তাহে ২-৩ দিনের বেশি কাজ না পাওয়া আবুল কাজের আশায় এখনো খোঁজ নেন মিল গেটে। ঘরে গেলি ঘর ভাড়া দিতে পারি না, কারেন্ট বিল, ছেলেপেলে লেখাপড়া করানো, সব কষ্টরা এটা কাউকে বলতেই পারে না। আবুল হাওলাদারের মতো একই গল্প খুলনা অঞ্চলের ২০,০০০-এর বেশি পাট শ্রমিকের। আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে ২০২০ সালে এ অঞ্চলে ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয় সরকার। চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় ২৫,০০০ শ্রমিক। ধীরে ধীরে কর্মমুখর খালিশপুর অঞ্চল রূপ নেয় রুগ্ন অঞ্চলে। কেউ দিনমজুরি করছেন, কেউ রিক্সা, ইজি বাইক চালিয়ে কোনো মতে দিন কাটাচ্ছেন, কেউ বা কাজ না পেয়ে বেকার হয়েই আছেন। সপ্তাহে ৩,৫০০, ৪,০০০, ৫,০০০ টাকা উঠেছি ওভারটাইম করে, কিন্তু এখন তো আমি ২০০ টাকাও ইনকাম করতে পারি না। ২৬টা জুট মিলে এক রাত্রের ভিতরে সে বন্ধ করে দিয়ে গেছে। এই আমার কপালে ছিল। পুরো খালিশপুরটা একটা মরুভূমি হয়ে গেছে। নুন আনতেই পান্তা ফুরে আর কি কইলেই চলে। কোনো ন্যূনতম যেটা মজুরি সেটা তো ইজারা ভিত্তিকে যে কটা মিল চালু হয়েছে এটা আদৌ দেওয়া হয় নাই। অতি দ্রুত আমাদের এই পাটকলগুলো চালু করে আমাদের রুজি রুটির ব্যবস্থা জানি অন্তর্বর্তীকালীন সরকার করে। মাত্র ৫,০০০ কোটি টাকা লাগতো মিলগুলো আধুনিকরণ করে, মেশিনগুলো করে চালু করতে। প্রোডাকশন ৪ গুণ বাড়তো। বন্ধ হয়ে যাওয়া ৯ পাটকলের মধ্যে ৪টি বেসরকারি উদ্যোগে চালু হলেও তা চলছে সক্ষমতার ১/৪ আর চাকরি হয়েছে মাত্র ২,০০০ শ্রমিকের। তবে বিজেএমসি বলছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে সবগুলো পাটকল ইজারার মাধ্যমে চালু হবে। এতে বাড়বে শ্রমিকের কর্মসংস্থান। পর্যায়ক্রমে হয়তো তাদের শ্রমিকের এমপ্লয়মেন্টটা বাড়বে অনেক। আমরা যতদূর জানি একটা মিলকে আমরা হ্যান্ডওভার করার পরে তারা তাদের মতো করে চালাবে। জনবলের কথা বলছেন হয়তো ওই রকমেরই, যে একটা মিলে যেভাবে চালু করছে, বিশেষ করে যে যায় জুট মিল, এখানে প্রায় ১,০০০-১,৫০০ শ্রমিক কাজ করে। রাষ্ট্রায়ত্ত মিল বাদেও গত এক দশকে এ অঞ্চলে আরও অন্তত ৫টি বেসরকারি পাটকল বন্ধ হয়েছে। শুধু পাটকল নয়, গত ২ দশকে এই অঞ্চল থেকে হারিয়ে গেছে নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড, টেক্সটাইল মিল, দাদা ম্যাচ ফ্যাক্টরি সহ বহু শিল্প প্রতিষ্ঠান। অর্থনৈতিক গতিশীলতা হারিয়ে এসব এলাকা এখন অনেকটাই নীরব। তবুও এই অঞ্চলের হাজারো শ্রমিক আশায় বুক বেঁধে আছেন পুনরায় মিলগুলো চালু হয়ে কর্মমুখর হবে তাদের এলাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনায় আছেন রিপোর্টার আব্দুল আল মামুন রুবেল। তার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য মুনির চৌধুরী সোহেল। সরাসরি যাচ্ছে সেখানে। রুবেল, এক সময় শিল্পনগর হিসেবে খ্যাত খালিশপুর অঞ্চল কিন্তু এখন একেবারে মৃতপ্রায়। এর প্রধান কারণ হচ্ছে এই অঞ্চলে যে 9টি রাষ্ট্রায়ত্ত জুট মিল ছিল, যেটি 2020 সালে বন্ধ হয়ে যায়। ফলে এখানে প্রায় 20 থেকে 25 হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। আসলে এখানকার শ্রমিকদের কি অবস্থা, তারা আসলে কেমন ভাবে দিন কাটাচ্ছেন এবং পরবর্তীতে আসলে তাদের কি হতে পারে, এসব বিষয়ে আজ আমরা কথা বলবো পাটকল রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য মুনির চৌধুরী সোহেলের সঙ্গে, যিনি দীর্ঘদিন ধরে এইসব আন্দোলনের সঙ্গেও ছিলেন, শ্রমিকদের নিয়ে নানা রকম কথা বলেন। সোহেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাচ্ছি যে এই আজকে মে দিবসের দিনে আমরা শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরছিলাম। এই অঞ্চলের এক সময় প্রায় 20 থেকে 25 হাজার শ্রমিক কাজ করছেন, তাদের এখন আসলে কি অবস্থা আপনারা জানেন? আপনারা জানেন যে 2020 সালের 2রা জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার 26টি পাটকল বন্ধ করে। তার মধ্যে খুলনা অঞ্চলে আছে 9টি। এই 9টি পাটকলে প্রায় 20 থেকে 25 হাজার কর্মহীন বেকার শ্রমিকরা পড়ে আছে। এরা বুক বেঁধে আশায় আছে যে এই পাটকল হয়তো বা একদিন চালু হবে, আবার এই পাটকলে তারা উৎপাদনের সঙ্গে যুক্ত হতে পারবে। কিন্তু আমরা বাস্তবতা দেখতেছি ভিন্ন। এই শ্রমিকরা বর্তমানে যার যার এলাকায় চলে গেছে। অনেকের বাড়ি খুলনা অঞ্চলে না, স্থানীয় না। ফলে যার যার গ্রামে যে কৃষি খাতে কাজ করছে, কিন্তু ওরা কৃষি খাতে কখনোই অংশগ্রহণ করে নাই। অদক্ষ পেশায় যুক্ত হচ্ছে যারা খুলনা অঞ্চলে পড়ে আছে। অদক্ষ পেশা বলতে অনৈতিক পেশাও যুক্ত হচ্ছে। ইতোমধ্যে যারা রিক্সা চালাচ্ছে, অটো বাইক চালাচ্ছে এবং দিনমজুর হিসেবে কাজ করছে। আমরা জেনেছি এই পাটকল আন্দোলনে যুক্ত থেকে 3-4 জন শ্রমিক অটো চালিয়ে মৃত্যুবরণ করেছে, অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। চিকিৎসা করাতে পারছে না, পরিবার পরিজনকে লেখাপড়া শেখাতে পারছে না তাদের সন্তানদের। যেটি হচ্ছে কি, যে কারণে আসলে বন্ধ করে দিয়েছে সরকার, আর্থিক ক্ষতির কারণ দেখেছে। আসলে এটি কি আর্থিক ক্ষতির বিষয়টি আসলে ছিল? না, মোটেই আর্থিক ক্ষতির বিষয় ছিল না। আমরা দীর্ঘ এই আন্দোলন সংগ্রামে যুক্ত থেকে এবং শ্রমিকদের পাশাপাশি প্রশাসনের ছাড়া যুক্ত আছে, তাদের কাছ থেকে জানতে পেরেছি দুর্নীতি লুটপাটের কারণে এই পাটকলগুলো বন্ধ হয়েছে। এর সঙ্গে জড়িত আছে বিজিএমসির চেয়ারম্যান, কর্মকর্তা সহ বিগত দিনে যে সমস্ত সরকার ক্ষমতায় এসেছে তাদের সাবেক আমলা এবং মন্ত্রীরা এর সঙ্গে যুক্ত। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা দেখেছি সম্প্রতি কয়েকটি পাটকল বেসরকারি উদ্যোগে চালু করা হয়েছে, যদিও সেটি সীমিত পরিসরে। এতে আসলে শ্রমিকরা লাভবান হচ্ছে কিনা? না, এতে শ্রমিকেরা লাভবান হচ্ছে না। আমরা এই স্বাধীনতার 50 বছরে দেখেছি যে সমস্ত রাষ্ট্রীয় পাটকল চালু ছিল, বিশেষ করে বাংলাদেশে পাটকল ছিল 80টার মতো রাষ্ট্রীয়ভাবে। পর্যায়ক্রমে দেশি বিদেশি সংস্থা, বিশেষ করে এডিবি, IMF এর নির্দেশে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় পাটকলগুলো বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি যত শিল্প কলকারখানাগুলো আছে তো সবগুলোই বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র পরিবর্তন হয়েছে এদেশে যে সমস্ত সরকারগুলো এসেছে সেই সরকারগুলোর পরিবর্তন ঘটেছে, আবার অন্য সরকারগুলো ক্ষমতায় এসেছে, কিন্তু এদেশের মানুষের, সাধারণ মানুষের এবং পাটকল শ্রমিকদের ভাগ্যের চাকার কোনো পরিবর্তন ঘটেনি। আপনারা আসলে এই মুহূর্তে কি দাবি দেওয়া রয়েছে? এটি রাষ্ট্রীয়ভাবে চালানো, যাকে বেসরকারিভাবে ভালোভাবে চলতে পারে কিনা? আমাদের দাবি দেওয়া রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। ইজারা বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে পরিণত করে লাভবান হওয়া সম্ভব নয়। আপনারা জানেন এই অঞ্চলে 3টি রাষ্ট্রীয় পাটকল বন্ধ করে দিয়ে বেসরকারি বা প্রাইভেটের সাথে দেওয়া আছে। তার উল্লেখযোগ্য হল মহাসেন, সোনালী এবং অ্যাজাক্স জুট মিল। এখানে বন্ধ হয়ে থাকায় দীর্ঘদিন ধরে যে শ্রমিকরা কাজে যুক্ত ছিল আজও পর্যন্ত তারা কাজ পায়নি। পাশাপাশি এই প্রাইভেটাইজেশনে যে কয়টা পাটকল চালু রয়েছে প্রত্যেকটা পাটকলে দেখা গেছে কর্তৃপক্ষ প্রায় 200 থেকে 250 কিংবা 250 টাকা এদের বেতন দেয়। অত্যন্ত মানবতার জীবন যাপন করছে এরা। আমাদের দাবি সরকারিভাবে যে নীতিমালা আছে প্রাইভেটাইজেশনে, সেই নীতিমালা অবশ্যই বাধ্যতামূলকভাবে চালু করতে হবে, যাতে এরা উপযুক্ত বেতন পায় এবং স্বাভাবিক জীবনযাপন লাভ করতে পারে। সেক্ষেত্রে আসলে আপনারা যে বারবার আন্দোলন করছেন, সরকারি পর্যায়ে বলার চেষ্টা করছেন, সব জায়গা থেকে আপনারা কি ধরনের উত্তর পান? আপনারা কি কোনো আশার জায়গা দেখেন? হ্যাঁ, আমরা আশার জায়গা দেখি। এই কারণে পাটকল এবং পাট বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বলজনক অধ্যায় এবং দেশে বিদেশে এর চাহিদা যেরকম আছে এবং এই ঐতিহ্য এবং সুনাম পৃথিবীব্যাপী আছে। এবং এই পাটকল যদি চালু থাকে তাহলে শুধুমাত্র শ্রমিকরা না, এই উৎপাদনের মধ্য দিয়ে যে লাভ আসবে সেই লাভ জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে।
ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম এখানকার আন্দোলনকারী নেতারা আসলে বলছেন এখনো সুযোগ রয়েছে পাটকলগুলো ঠিকভাবে চালু করে পুনরায় আবার এই অঞ্চলের অর্থনীতিতে চাকা ফিরিয়ে আনার, এবং তারা প্রত্যাশা করছেন যে ঠিকঠাকভাবে সবকিছু করা গেলে, পরিকল্পনা করা গেলে সেটিও করা সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে পাটকল শ্রমিকদের দুর্দশাগ্রস্ত জীবন নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার খালিশপুরে। বিভিন্ন জাতের মিশ্রণের দেখা মিলেছে মেহেরপুরের বিএডিসির বীজে। এসব বীজ রোপণ করে ফলন বিপর্যয়ে কৃষক। গত বছর একই কারণে বিএডিসিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও পরিবর্তন হয়নি মাঠের চিত্র। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ বিএডিসি কর্তৃপক্ষ। বেনিয়ামের রিপোর্ট। চলতি মৌসুমে মেহেরপুরে বিএডিসির প্রণোদনায় 11,000 কৃষক গমের বীজ পেয়েছেন। তবে অভিযোগ উঠেছে এসব বীজে একাধিক জাতের মিশ্রণের। কৃষকদের অভিযোগ, একাধিক জাতের মিশ্রণের কারণে ফলন বিপর্যয় হয়েছে, এতে লোকসানে তারা। অথচ বেসরকারি কোম্পানি ও চাষি নিজেদের বীজে উৎপাদিত ফসলে উৎপাদন ভালো হচ্ছে। এসে দেখছি 5 তালা গম, এই একতলা মাজরা, এই একতলা, এইটা হলো সবচেয়ে বড়, এইটা হলো অরিজিনাল 33 গম, তার ভিতরে পাশে জব। ফলন হইতে হবে, ফলন নেই তো অফিসের বীজ বোনা, সে কাজ তো হয়েছে না। কর্মকর্তা বা কর্মচারী আছে, তারা তেমন মাঠ পরিদর্শন করে না। এই বীজ আবার ওনার নিয়ে নেবে, নিকে গোলায় থেকে নিকে আবার প্যাকেট করবি, বিক্রি করবি। ওদেরকে আমাদের কোনো ভরসা নাই যে মাল দিচ্ছে আমরা ঠকছি। তো গত বছর এপ্রিলে বীজে মিশ্রণের অভিযোগে মেহেরপুর বিএডিসিকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় বিএডিসি মহাব্যবস্থাপকের দপ্তর থেকে। তারপরও গমের বীজে আবারও মিশ্রণ হয়েছে। এদিকে বীজের মিশ্রণে কৃষকের সঙ্গে বিপাকে পড়েছেন বীজ উৎপাদনকারী খামারগুলোও। এজন্য বিএডিসির বীজ তৈরির ত্রুটিকে দুষছে কৃষি বিভাগ। ব্রিডার বীজ হলো সিলেকশন করা উচিত, মোটামুটি আমরা 5-6 বছর পরে সেটাকে আবার সিলেকশন করে গবেষণাগার থেকে আবার নতুন করে দেওয়া উচিত, কিন্তু সেটা সম্ভবত করা হয়নি। আমাদের সমস্ত উপকরণ প্রণোদনা সেটা বিএডিসি আমাদের সাপ্লাই দেয়। যদি কোনোটার অংশবিশেষ না দিতে পারে সেক্ষেত্রে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের যে প্রদর্শনী চাষি আছে বা সেখান থেকে আমরা করবে। তবে অধিকাংশ সময় আমাদের যে গম এটা সম্পূর্ণই বিএডিসি দিয়েছে আমাদের। এ বিষয়ে প্রশ্ন করলে বিএডিসি প্রসেসিং বিভাগের কর্মকর্তা দায় চাপান কন্ট্রাক্ট গ্রোয়ার্সের উপর, আর ক্যামেরার সামনে কথা না বলেই চলে যান প্রতিষ্ঠানটির কন্ট্রাক্ট গ্রোয়ার্সের উপপরিচালক। হিস্টোরিক্যাল কন্ট্রাক্ট গ্রোয়ার্স আমরা জার্মিনেশন করি আর কি, ওগুলো টেস্ট করতে জার্মিনেশন তো করতেই হয়। নিষেধ আছে আমাদের। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মেহেরপুরে 13,030 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 56,029 মেট্রিক টন। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বাংলা শাহবাগ থেকে র্যালি বের করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মহান মে দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইং কর্তৃক একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি শাহবাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের সদস্যরা তারা এই র্যালিটির নেতৃত্বে আছেন। এই র্যালিটি ঠিক 3টার সময় বাংলা মোটর মোড় থেকে শুরু হয়ে এই মুহূর্তে শাহবাগ চত্বর ঘুরে আবারও বাংলা মোটরের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নানা রকম স্লোগান দিয়ে মুখরিত আসলে এই র্যালিটি। তাদের আমরা দেখছি যে নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার রয়েছে, সামনেই স্লোগান দিচ্ছেন এবং পিছনেই রিকশায় করে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তারা অগ্রসর হচ্ছেন। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, এই স্লোগানে মুখরিত আসলে র্যালিটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা শাহবাগ চত্বর ঘুরে শাহবাগ চত্বর ঘুরে আমরা আবারও ঠিক বাংলা মোটর স্থান থেকে এই র্যালিটি শুরু হয় সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি। দর্শক, একটু বলে রাখি যে জাতীয় নাগরিক পার্টি শ্রমিক দিবস উপলক্ষে আজকে একটি আলোচনা সভাও হওয়ার কথা রয়েছে এবং আমরা এরপরেই আসলে এই র্যালিটি শেষ হওয়ার পরেই আসলে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যালিটি
শাহবাগ চত্বর ঘুরে আবারও বাংলা মোটরের দিকে অগ্রসর হচ্ছে শ্রমিক উইংয়ের নেতাকর্মী। তাদের সবার হাতেই প্ল্যাকার্ড, তারা বিভিন্ন রকম তারা শ্রমিকদের অধিকার আন্দোলনের স্লোগানে শ্রমিক দুনিয়ার মজদুর এক হও লড়াই করো এই স্লোগানে আসলে অগ্রসর হয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে জাতীয় নাগরিক পার্টির র্যালির থেকে সর্বশেষ। বিস্তারিত আমরা আরো পরে জানাতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ থেকে। বছরেও শেষ হয়নি ভৈরব সেতু নির্মাণ কাজ। ভোগান্তিতে নদীর দুই পাড়ের বাসিন্দারা। নানা অজুহাত ঠিকাদারের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। সড়কপথে খুলনার সঙ্গে বিচ্ছিন্ন দিঘলিয়া উপজেলাকে সংযুক্ত করতে 2019 সালে একনেকে পাশ হয় ভৈরব নদী সেতু নির্মাণ প্রকল্প। কার্যাদেশের পর 2020 সালের নভেম্বরে শুরু হয় এ সেতুর নির্মাণ কাজ, যা পরবর্তী 2 বছরে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দফায় দফায়। 5 বছরে নানা অজুহাতে কাজ বন্ধ হয় 5 থেকে 6 বার। এখন পর্যন্ত সেতু নির্মাণে অগ্রগতি হয়েছে মাত্র 16%। সংশ্লিষ্টদের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে, এই যে ফেরিতে মনে করেন অনেক সময় গাড়ি ঘোড়া পড়ে যায়, যে ভাটি হয়। ঘাট পার হইতে গেলে দাঁড়াই থাকা লাগে, নৌকায় যাতায়াতের অনেক সমস্যা। বিগত সরকারও এটার প্রতি তেমন কোনো নজর দেয়নি, বর্তমান সরকারও ওইভাবে নজর দিচ্ছে না। আমাকে এই কাজ যে কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদিকে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও ভূমি অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, নকশা পরিবর্তন সহ নানা জটিলতায় কাজের ধীরগতি জানিয়ে আবারও সময় বৃদ্ধির আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর পরিবেশগত কারণে সীমাবদ্ধতা থাকলেও ঠিকাদারের আরও কাজের সুযোগ ছিল বলে দাবি সড়ক বিভাগের। পিলার না দেওয়ার কারণে আমাদের ডিজাইনে কিছু চেঞ্জ হচ্ছে, আমাদের বাঁকে কিছু চেঞ্জ হচ্ছে, প্লাস হলো আমাদের যে ব্রিজের উইড স্লো মুভিং ভেহিকেলের জন্য সেটাও আমরা কিছুটা বাড়াচ্ছি। 3টা কারণে আমরা কিছুটা সিদ্ধান্তহীনতার মধ্যে আছি। 1.3 কিলোমিটার দীর্ঘ ভৈরব সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 617 কোটি 53 লাখ টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ। দোকান ধসে পড়ে প্রাণ গেছে স্বামীর, আহত হয়েছেন তার স্ত্রী। স্থানীয়রা জানান গাংনী বাস স্ট্যান্ডের পাশে পৌরসভার নালার নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাশের একটি পুরাতন দোকান ঘরের বারান্দায় শুয়েছিলেন আমজাদ হোসেন ও তার স্ত্রী রহিমা খাতুন। বুধবার রাত 11:30টার দিকে দোকানের সামনের অংশ ধসে নালায় পড়ে। এতে আমজাদ ও তার স্ত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে আমজাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মেহেরপুরে শ্যালো ইঞ্জিন চালিত 2টি যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে গাংনী উপজেলার আকুবপুর গ্রামের সাধন ও তার সহকারী তন্ময় শ্যালো ইঞ্জিন চালিত যান নিয়ে ইট বহনের জন্য যাচ্ছিলেন। পথে আকুবপুর এলাকায় থেমে থাকা আরেকটি শ্যালো ইঞ্জিন চালিত যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সহকারী তন্ময় গুরুতর আহত হন। উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শ্যালো ইঞ্জিন চালিত যান দুটি স্থানীয়ভাবে পটাং নামে পরিচিত। বিভাগীয় সময় আরেকবার। 2 বছরেও চূড়ান্ত হয়নি সুন্দরবনের ওপর নির্ভরশীল মৎস্যজীবীদের খাদ্য সহায়তার তালিকা। এ কারণে সাগরে মাছ ধরায় নিষিদ্ধ সময়ে মানবেতর জীবনযাপন করেন জেলেরা। দ্রুত তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তার দাবি তাদের। নিষেধাজ্ঞাকালে অন্য জেলায় জেলেদের খাদ্য সহায়তা দেয় সরকার। উপকূলের জেলেদের এ সহায়তার আওতায় আনার জন্য 2023 সালের 14 নভেম্বর বন মন্ত্রণালয় একটি তালিকা তৈরি করে। যাচাই বাছাইয়ের জন্য তালিকাটি পাঠানো হয় মৎস্য অধিদপ্তরে। তবে দীর্ঘ সময় তালিকা চূড়ান্ত না হওয়ায় এখনও সে সহায়তা পান না কোনো জেলে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতিবার বর্ণিল আয়োজনে মহান মে দিবস পালন হলেও শ্রমিকের মলিন মুখ। শোষণের মাপকাঠিতে চলে কর্মঘণ্টা, ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা দাবি। খুলনায় একের পর এক পাটকল বন্ধে বেকার প্রায় 25,000 শ্রমিক। সংসারের চাকা সচলে অনেকে বদলেছেন পেশা, হারানো গৌরব ফেরানোর উদ্যোগ বিজেএমসির। এবং বিএডিসির বীজেই ভেজাল, মিলেছে বিভিন্ন জাতের মিশ্রণ। ফলন বিপর্যয়ে দিশেহারা মেহেরপুরের গম চাষিরা। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও বদলায়নি মাঠের চিত্র। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।